সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে 1,09,244 ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন কমিউনিটি ক্লিনিক, সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান, 64 জেলা প্রশাসনিক কার্যালয়, ভূমি অফিস, বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার, বস্ত্র অধিদপ্তরের ইনস্টিটিউট, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ের কোর্টসহ 57,000টি প্রতিষ্ঠানে ইন্টারনেটের সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে মাননীয় মন্ত্রী, জি, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে, আপনি চাইলে। জি, মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রশ্নের উত্তরের শেষাংশে একটি বিষয় আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। তা হচ্ছে প্রবাসীদের কল্যাণ রেমিট্যান্স প্রাপ্তি সহজ করতে প্রতিটি সেন্টারে প্রবাসী হেল্প ডেস্ক চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে এই প্রবাসী হেল্প ডেস্ক চালু পরিকল্পনা আছে, কবে নাগাদ তা ইফেক্টিভ হতে পারে? আর শেষের একটি অংশ আছে, তা হচ্ছে বিশেষ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে যশোর 6 নির্বাচনী এলাকার সকল ডিজিটাল সেন্টার শতভাগ এজেন্ট ব্যাংকিং সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এটাও কবে নাগাদ আমরা ফল পেতে পারি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রবাসী হেল্প লাইন দুটো আমরা কার্যক্রম চলমান। আমরা খুব শীঘ্রই আপনার এই হেল্প ডেস্কটাকে চালু করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। আচ্ছা, ঠিক আছে। মাননীয় স্পিকার, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম এমন করে যে আপনি জি, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে মাননীয় জমিরুদ্দিন সরকার সাহেব, আমাদের সাবেক স্পিকার, তিনি ইন্তেকাল করার কারণে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সংসদে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি ছিলেন এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ছিলেন, তাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনাতেই আমি সিনিয়রদের সবাইকে বলেছি। পরবর্তীতে পরিবর্তন হয়েছে আমি জানি না, আমি জানতে পারি নাই। আলোচনার সিদ্ধান্ত ছিল এরকম, আপনি কথা বলবেন, তারপরে এখানে মাননীয় সরকার দলীয় কেউ একজন, বিরোধী দলীয় আমার নেতা, উপনেতা, ওনার সাথে কথা বলেছি তখন আপনার সামনেই। তো ওনারা কথা বলার পরে তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব এবং আইন 71 বিধি এটা আপনি স্থগিত করবেন এবং শুধুমাত্র আইন প্রণয়নের যেটা জরুরি কাজ আছে সেটুকু করে আমরা পার্লামেন্ট আজকে অ্যাডজন করবেন তার সম্মানার্থে, এবং পরবর্তীতে আমরা নামাজে জানাজায় যাব, আসরের নামাজ পড়ে নামাজে জানাজায় যাব। এই সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি সবাইকে। পরবর্তীতে কেউ পরিবর্তন হয়েছে আমি জানতে পারিনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রশ্নোত্তর করার পরে একটা রিপোর্ট উপস্থাপন হবে আইন মন্ত্রণালয় সংক্রান্ত, তারপরেই আমরা আলোচনায় যাব। শোক জমিরুদ্দিন মাননীয় সাবেক স্পিকারের তিরোধানে আমরা একটু আলাপ আলোচনা করে তারপর সংসদ মুলতবি করব। আইন প্রণয়ন কার্যগুলি আজকে করার পরিকল্পনা। সিদ্ধান্ত আপনি নিয়েছেন, ঠিক আছে, আমার তো সেটা কোনো অসুবিধা নেই। আমি সবাইকে জানিয়েছি এইভাবে, যেমন করে আপনার সাথে বসেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে আমি কিছুই জানতে পারি না যে এইসব ব্যাপারে, আমি সবাইকে বলেছি ওই অনুযায়ী হবে, বিষয়টা এরকম আর কি। যাই হোক, একটু পরিবর্তন হলো এখন। আর আইন প্রণয়নের কার্যাবলী কি আজকে হবে? না, আইন প্রণয়ন আজকে না। তো আচ্ছা, না ঠিক আছে, মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম খান, শেরপুর 1।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ছোট্ট সংশোধনী দিতে চাই। আমার নামটা দেখলাম কয়েকদিন থেকে আমার নামের সাথে খান যোগ করা হয়েছে, সম্ভবত এটা একটু মিস্টেক আর কি। তা আমার নাম রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে যশোর 6 মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার শেরপুর সদরে, ইভেন শেরপুর পৌরসভার অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। মানে সেখানে 4G তো দূরের কথা, 3Gও নাই, 2Gও নাই, অনেক ক্ষেত্রে একেবারেই দুর্বল অবস্থায় ইন্টারনেট আছে এবং অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে চালানোর চেষ্টা করছে, সেখানেও দেখা যাচ্ছে যে নানান ধরনের ত্রুটি। এই যে জায়গাগুলো একেবারে যদি শহর পর্যায়ে, পৌরসভা পর্যায়ে সংকটগুলো থাকে, তাহলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের অবস্থা আমরা কতটুকু দুর্বলভাবে দেখছি সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, আপনার এলাকায় যে ইন্টারনেটের যে কথা বলেন স্লো এবং পাচ্ছেন না, আপনি যদি আমাকে স্পেসিফিকটা একটু বলেন, একটা নোটিশ দেন, তাহলে আমি একটু দেখব এবং যদি সম্ভব হয় আমি আমাদের টেলিটক বলবো, অথবা অন্য যারা আপনার গ্রামীণ বা অন্য যারা অপারেটর আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ওখানে যাতে এই নেটওয়ার্কটা আর ভালো আসে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রস্তাব দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়মিত কাজ, এটা আমরা সবাই জানি। সেখানে অভিযোগ উঠেছে নিয়মিত এ কাজকেই গবেষণা দেখিয়ে আলাদা সম্মানে নিচ্ছেন কমিশনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি তৈরিকে গবেষণা হিসেবে দেখিয়ে এ কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয় 16,28,000 টাকা। বিআরসি সবশেষে কমিশন সভায় এই অর্থ ছাড় করা হয়েছে। এছাড়া পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। এই অর্থ ছাড়ের জন্য বর্তমানে যাচাই বাছাই চলছে। এ ব্যাপারে আমি আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিটিএসসির যে আলাদা কমিশনের কথা বলা হচ্ছে, অনেস্টলি আমার এই ফিগারগুলি যে উনি দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য, আমার এই মুহূর্তে জানায় নেই। আমি এটা ওনার কথা অনুযায়ী আমি এটাকে ইনকোয়ারি করব, খোঁজ নেব এবং ইনশাল্লাহ আমি ওনাকে নোটিশ দিলে আমি নেক্সট টাইম আমি ইন ডিটেলস তাকে ওনাকে যাতে মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2270, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2270 উপস্থাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, গত ফেসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজিয়া বাহির করিয়া জনসম্মুখে তাহাদের তালিকা প্রকাশ ও তাহাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? নিয়ে থাকলে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে, তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও গত ফ্যাসিস্ট সরকারের আমলে শেয়ার বাজার লুটপাটের সাথে জড়িত তথা কারসাজি, অনিয়ম, দুর্নীতিকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 1,497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার সংক্রান্ত লেনদেনে
কারসাজির কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চিহ্নিতকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত ব্যবস্থাদি নিম্নরূপ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা অনেক দীর্ঘ লিস্ট, এটা যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত 2271 বাণিজ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা দলান্ধ এবং অসৎ এইসব ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে ধারণা রয়েছে যে দরবেশ খ্যাত ব্যবসায়ীরা এই অসৎ কর্মের সাথে, এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেমন জড়িত, জনগণের ধারণা যে এটার সাথে ওই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরাও তেমনিভাবে জড়িত, যোগ সাজসে এই কাজটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকারের নিয়োগের নীতিমালা অনুসরণ করে দলান্ধ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া, অসৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা, এবং যারা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে বিগত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সম্মানিত সংসদ সদস্যের জ্ঞাতে বলছি যে ইতিমধ্যে আপনারা জানেন নতুনভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে। একজন চেয়ারম্যান, 3 জন সদস্য, আরেকজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে, চলছে। সকলেই এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। আর নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল, তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই, জানা নেই। এবং আপনি লক্ষ্য করেছেন মাননীয় সংসদ সদস্য, ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। বাংলাদেশে শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে, এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটি গ্লোবাল, যেভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয়, ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য শওকত আরা আক্তার, মহিলা আসন 33। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি
রাজস্ব আয় বাড়াইবার জন্য কর হার না বাড়াইয়া কর জাল সম্প্রসারণের লক্ষ্যে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। এটা সম্পূরক, হ্যাঁ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও বা এটা শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত প্রশ্ন নয়, তারপর আমি এটার উত্তর দিচ্ছি। ইতিমধ্যে কর হার আর নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি কোম্পানি যারা ইতিমধ্যে কর প্রদান করছে সঠিকভাবে, সেই সমস্ত সেক্টরগুলোতে আমরা পুরোপুরি কাদের কত মার্কেট শেয়ার আছে সেটা বের করছি, এবং মার্কেট শেয়ারের অনুযায়ী ট্যাক্সেশনের একটা সম্পৃক্ততা আছে। কারণ যার যত মার্কেট শেয়ার তাকে কিন্তু সেই অনুমান সেই পরিমাণ ট্যাক্সের বোঝা বইতে হয়। তো আমরা বিগত দিনে কিন্তু এই কাজগুলো হয়নি। আমরা প্রত্যেকের মার্কেট শেয়ার নির্ধারণ করছি, প্রত্যেকটি কোম্পানির কোন সেক্টরে কার কত মার্কেট শেয়ার আছে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা একটা ফ্ল্যাট রেটে গিয়েছি, যেটা সমস্ত বাংলাদেশে যারা এখন করের আওতায় আসে নাই তাদের সাধ্যের মধ্যে যতটুকু ট্যাক্স দিতে পারে একটা ফ্ল্যাট রেট নির্ধারণ করছি আমরা এলাকা ভিত্তিক। সুতরাং সেই ফ্ল্যাট রেটের মাধ্যমে কোনো এনবিআর কর্মকর্তার, ট্যাক্সেশনের কর্মকর্তার কাছে ট্যাক্স পেয়াররা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য ফ্ল্যাট রেটের মাধ্যমে তারা ট্যাক্স দিতে পারবে। তাদেরকে কোনো ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে না, এবং সেই ফ্ল্যাট রেটের শুধু রিসিপ্টটাই হাতে থাকবে। সুতরাং তাদেরকে হয়রানিও করা হবে না, তাদের সাধ্যের মধ্যে যতটুকু তারা কর দিতে পারে। একটা ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করছি, এবং একবার সকলের নেটওয়ার্কে আসার পরে পরবর্তীতে আমরা এই করের সত্যিকার যেটা আমাদের করের যেটা নীতিমালা আছে সেটা প্রয়োগ করব। শুরুতে ফ্ল্যাট রেটের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কটা বড় করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2271 বাণিজ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 2272 মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1 উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমার তারকা চিহ্নিত প্রশ্ন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 274 লক্ষ্মীপুর 1 আসনের একটি পৌরসভা ও 10টি ইউনিয়নের ডাকঘরগুলো সংস্কারের কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার পুনর্বাসন দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সম্প্রতি লক্ষ্মীপুর 1 আসনের রামগঞ্জ উপজেলা ডাকঘর ভবন সম্প্রসারণ ও মেরামত কাজ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে দেশের জরাজীর্ণ ডাকগুলোকে পর্যায়ক্রমে সংস্কার করা পরিকল্পনা সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ শাহাদাত হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমরা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন অনেক রক্ত ত্যাগের বিনিময়ে সংসদ পেয়েছি। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে যখন প্রশ্ন করি, আমরা আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় তার সরকারি মেকানিজমের উপর নির্ভর না করে সঠিক তথ্যটা যেন সংসদে উপস্থাপন করেন। আমার ভোটার আইডি কার্ডে আমার নিজের ঠিকানা, গ্রামের ঠিকানা থাকার কারণে আমার সমস্ত চিঠিপত্র আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। আমার প্রশ্ন ছিল 10টি ইউনিয়নে ডাকঘর সংস্কার করা হবে কি না। তিনি এ প্রশ্নের উত্তর দেন নেই। আমার ইউনিয়নে ডাকঘরটা মাটির সাথে মিশে গেছে, কোনো ডাকঘর সেখানে নেই। 2-1টা ডাকঘর যেখানে আছে সেখানে বখাটাদের আখড়া। আমার কোনো চিঠি 10 দিনের মধ্যেও আমি খুঁজে পাই না। আমার প্রশ্নটা ছিল যে 10টা ইউনিয়নে যে জরাজীর্ণ ডাকঘর এগুলো সংস্কার করবেন কি না।
যদি সরকার মনে করেন এগুলো সংস্কার করা দরকার, সংস্কার করবেন। যদি সরকার মনে করেন যে এটা অর্থনৈতিকভাবে ভাইবল না, তাহলে সরকার এই ডাকঘরগুলো বিলুপ্ত করবেন। কিন্তু এই ডাকঘরগুলো মাদক সেবীদের আড্ডাখানা হোক, এটা আমরা চাই না। এবং মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নের যথাযথ যে প্রশ্ন করব, সেই প্রশ্নের যথাযথ উত্তরটা আমরা আশা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ দ্বিতীয় সংশোধিত প্রকল্পটির বাস্তবায়ন চলছে। আমরা ইউনিয়ন পর্যায়ে ডাকঘরগুলিকে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। আমাদের প্রায় সারা বাংলাদেশে ৯,০০০+ ডাকঘর রয়ে গেছে। সত্যি বলেছেন মাননীয় এমপি মহোদয়, ঠিকই বলেছেন যে প্রায় সমস্ত ডাকঘরগুলি জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে এত বিগ নাম্বার, যার ফলে আমরা স্লোলি একটার পর একটা আমরা করে যাচ্ছি। হয়তো উনি আমাকে মাননীয় এমপি মহোদয় যে বললেন, আমি এটা আমার মিনিস্ট্রিতে গিয়ে আমি এটাকে চেষ্টা করব ওনার ডাকঘরগুলিকে প্রায়োরিটি বেসিসে করে দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। শফিকুল ইসলাম। পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই ইদানিং যেটা উপলব্ধি করছি যে মাদক আমাদের সমাজের জন্য যেমন ভয়াবহ, ঠিক পাশাপাশি আমাদের তরুণ প্রজন্ম সহ পর্নোগ্রাফি এক বিরাট ভয়াবহ আসক্তিতে পরিণত হচ্ছে। একই সাথে আমরা স্কুল কলেজগুলোতে যেমন তথ্য প্রযুক্তি সহজলভ্য করার চেষ্টা করছি, ঠিক পাশাপাশি আমরা লক্ষ্য করছি আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্যভুক্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের সন্তানদেরকে একই সাথে যেমন আমরা তথ্য প্রযুক্তিতে আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, এটা ছিল ইনফরমেশন ইজ পাওয়ার, পরবর্তীতে এখন টেকনোলজি ইজ পাওয়ার। সেই টেকনোলজিতে গোটা বিশ্বে আমরা মাননীয় স্পিকার লক্ষ্য করছি যে সেটাকে একদিকে স্টেট সিকিউরিটি করা হচ্ছে, আর একদিকে সোশ্যাল সিকিউরিটি ডেভেলপমেন্ট করা হচ্ছে। কিন্তু একই সাথে আমাদের দেশে আমরা লক্ষ্য করছি এই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করা, রেস্ট্রিক্টেড করা এবং আমাদের প্রজন্মকে রক্ষা করার জন্য যে সামাজিক উদ্যোগ গ্রহণ করা, এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই বছরের যে বাজেট, সেই বাজেটের যা নির্ধারণ করা আছে তার মধ্য থেকে এই প্রজন্মকে মাদকের মতো করে এটা থেকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদক সারা বাংলাদেশে একটা ব্যাধি হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মাদক নিয়ে যে অবস্থা দেখছি সারা বাংলাদেশে, এটা আমরা সবাই ভীত সন্ত্রস্ত। আমরা এটিকে এখান থেকে বের করে আনার জন্য আমাদের তথ্য প্রযুক্তি থেকে আমরা প্রত্যেকটি উপজেলায় পর্যায়ে আমরা যাতে উপজেলায় পর্যায়ে আপনার এআই প্লাস ফ্রিল্যান্স ইন্টারনেট সার্ভিস দিতে পারি, তার জন্য চেষ্টা করছি। আই উইল ট্রাই টু ডাইভার্ট দি ইয়াং জেনারেশন। এবং আমরা উপজেলা পর্যায়ে ট্রেনিং একটা রুম নিয়েছি, যেখানে ছেলেপেলেরা এসে তারা নিজেদের ট্রেনিং নিয়ে তারা সেলফ সাফিসিয়েন্ট হবে। এই পর্যায়ে আমরা কাজ করছি। আশা করি কিছু কিছু উপজেলায় আমাদের ট্রেনিং কোর্স করা শুরু হয়ে গেছে এবং বেশিরভাগই এখনও বাকি আছে। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে 4, 5 তলা 6 তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তারা একটু ইয়াং জেনারেশন বিশেষ করে তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আবুল হাসান, সিলেট 5। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাট সীমান্ত এলাকা। নেটওয়ার্ক মোবাইলের এত দুর্বল
যার কারণে যে সমস্ত মানুষ সীমান্ত এলাকায় আছে যোগাযোগের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির মধ্যে। সাথে সাথে বাংলাদেশের নেটওয়ার্ক না থাকার কারণে পার্শ্ববর্তী দেশের নেটওয়ার্ক অনেকে ব্যবহার করতে থাকি। এমতাবস্থায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ পিছনে পড়ছে। এমতাবস্থায় যাতে নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করার জন্যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের রিমোট জায়গায় আমাদের এই কোম্পানিগুলি আছে যেখানে আপনার ইন্টারনেট সার্ভিস পাওয়া যাচ্ছে না। আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো, আপনি যদি আপনার স্পেসিফিকলি আপনি বলেন কোন জায়গায় আপনার নেটওয়ার্ক পাচ্ছেন না, তাহলে আমি যারা অপারেটর আছে এবং আমাদের সরকারি যে টেলিটক আছে তার সাথে কথা বলে আমি ইনশাল্লাহ আপনার টাওয়ারের ব্যবস্থা করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2273, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2273 এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করছি। মাননীয় অর্থ বিভাগের মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে একজন ব্যক্তির নামে বর্ষ পালিত হয়েছে, মুজিব বর্ষ। এই মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল, পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের কত টাকা খরচ হইয়াছে? এই অপচয়ের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল, পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। আবার বলবো ফিগারটা? মাননীয় মন্ত্রী 4 পৃষ্ঠার উত্তর পঠিত বললে গণ্য হতে পারে। জি, এটা অনেক লম্বা, কারণ 900 কোটি টাকা তো বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে, সুতরাং এটা অনেক দীর্ঘ। এটা বোধহয় পঠিত বলিও গণ্য হলে ধন্যবাদ, ভালো হবে। উত্তরের বাকি অংশ পঠিত বললে গণ্য এখনো করা, পর্যন্ত কোনো কিছু গৃহীত হয়নি। এটি পঠিত বলিয়ে গণ্য করা হলো। বাকি প্রশ্নের বাকি উত্তর মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। যে ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সম্পূর্ণ প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় এই মহান সংসদ এবং এই জাতি জানতে পারলো যে একজন ব্যক্তিকে প্রচারের জন্য আমাদের এই দেশের কষ্টার্জিত অর্থের 982,91,74,000 টাকা ব্যয় করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা বিরাট, আমি মনে করি, নিন্দনীয় বিষয়। এবং এই বিষয়টির ব্যাপারে আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, উনি কি জানাবেন যে বিপুল অর্থ, সরকারি অর্থ ব্যয়ের কোনো নিরীক্ষা বা তদন্তের উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না? সরকারি অর্থের অপচয় বা অনিয়মের সঙ্গে যারা জড়িত আছে প্রমাণ পাওয়া গেলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের এই ব্যক্তিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, প্রচারের জন্য অপ্রয়োজনীয় ব্যয় রোধে সরকার কী পদক্ষেপ গ্রহণ করবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এটা তো শুধু মুজিব বর্ষ,
এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি, পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া, প্রবাসীদের কল্যাণের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে গত ফেসিবাদের সময় তদবির, ঘুষ বাণিজ্য এবং সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লোনের নামে লুটপাট করা হয়েছে, যেখানে প্রায় 61% এখন পর্যন্ত ঋণ খেলাপি রয়ে গিয়েছে। একই সাথে ভয়ানক তথ্য হলো, এখন পর্যন্ত আগের সিন্ডিকেট, আগের তদবির এবং আগের বাণিজ্যের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় সেই লোন উত্তোলন এবং প্রদান করা হচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে দিতে এবং আগের বিষয়গুলো কোনো ধরনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগেও কয়েকবার সংসদে একটি বিষয় পরিষ্কারভাবে বলেছি যে আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। শুধু একটি ব্যাংক তো নয়, অনেকগুলো ব্যাংকে কী ঘটনা ঘটেছে এবং প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে। অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এটা তো রাতারাতি এটার সলিউশন দেওয়া সম্ভব না, চলমান প্রক্রিয়া। এই যে ক্লিনিং প্রসেস চলছে, পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ক্লিনিং প্রসেস চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি, আমি আগেও বলেছি, বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। কারণ একটি দেশেরকে যদি সামনের দিকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যেতে হয়, আর্থিক শৃঙ্খলা হচ্ছে টপ প্রায়োরিটি। সেটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তারকা চিহ্নিত প্রশ্ন 2274, মাননীয় সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1। অনুপস্থিত। তারকা চিহ্নিত প্রশ্ন 2275, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 2275 এই মহান সংসদে উপস্থাপন করছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক গ্রামীণ জনপদ এলাকায় কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা চালুর কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। না বলবো কেন? হ্যাঁ, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষিখাতের পণ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্প স্থাপন ও তৎসংক্রান্ত সহায়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে 2000 কোটি টাকার কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃ অর্থায়ন তহবিল চলমান রয়েছে। এই তহবিলের আওতায় উদ্যোক্তাগণ 7% সুদে 7 বছর পর্যন্ত মেয়াদে সর্বোচ্চ 100 কোটি টাকা ঋণ সুবিধা পেয়ে থাকেন। গ্রামীণ এলাকায় অবস্থিত উদ্যোগসমূহকে এ তহবিলের আওতায় পুনঃ অর্থায়ন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।
সম্প্রতি এ তহবিল এর পরিমাণ 1400 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 2000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2008-6-2026 তারিখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য 10,000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। তাছাড়া কৃষি খাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। উক্ত কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক কৃষি খাতে ঋণ বিতরণের জন্য 39,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যাংকসমূহ কর্তৃক আমদানি বিকল্প ফসলসমূহে ডাল, তেলবীজ, ভুট্টা, মশলা জাতীয় ফসল চাষে মাত্র 4% রেয়াতি হার সুদে ঋণ বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকার কর্তৃক ঋণ প্রদানকারী ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুদ ভর্তুকি প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক এসিডি সার্কুলারের মাধ্যমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিকল্পে 1,000 কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। উক্ত স্কিমের আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদ হার 4%। এ সকল তহবিল সারা দেশের জন্য প্রযোজ্য বিধায় বর্তমানে পৃথকভাবে ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক উপজেলার গ্রামীণ জনপদ এলাকার কৃষিপণ্য সংরক্ষণ, হিমাগার নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা আলাদা করে করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এই সবগুলো ব্যাংকের মোটামুটি গত 15 বছরে যে পরিমাণ ঋণ দেয়া হয়েছে তার অলমোস্ট 50-70% খেলাপি। একমাত্র জনতা ব্যাংকের ঋণেই 70% খেলাপি, এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এসালম, বেক্সিমকো, অ্যাননট্যাক্স গ্রুপ, বিসমিল্লা গ্রুপ এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও বা প্রথম এই প্রশ্নের সাথে এটার কোনো মিল নাই, তবু আমি উত্তর দিচ্ছি। সেটা আমি তো বহুবার সংসদে বলেছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়েকদিন আগেও বলেছি, এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে, এবং অনেকের প্রপার্টি ইতিমধ্যে ক্রয় করার প্রক্রিয়া চলছে। তো এটা এই ধারা চলতে থাকবে, এবং এই ব্যাপারে আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা তো বহুবার তথ্য দিয়েছি আমি সংসদে, কি ব্যবস্থা নিয়েছি সেই তথ্য, বিস্তারিত তথ্য দিয়েছি এই সংসদে, এবং সুতরাং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা অনেকগুলো ব্যাংকের নাম শুনি, কিন্তু আমার অঞ্চলের গরিব মানুষকে যে ব্যাংকটা ঋণ দেয় সেটার নাম হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ব্যাংকটা একটা সিন্ডিকেটের আন্ডারে পড়েছে। শুধু রাজশাহীর বাইরে যেন ব্যাংকটা না যায়, এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল ঢাকায় নিয়ে আসা, যাতে করে গভর্নমেন্ট স্বচ্ছভাবে তদন্ত রাখতে পারে। কিন্তু এখানে অনেক ঋণ খেলাপি আছে, অনেক নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু একটা গোষ্ঠী আগে ছিল আওয়ামী লীগ, এখন তারা বিএনপি সাজা শুরু করেছে। এই ব্যাংকটাকে জনঘনিষ্ঠ, কৃষক ঘনিষ্ঠ বানানোর ক্ষেত্রে আমাদের অর্থমন্ত্রী কোনো ধরনের প্ল্যান নেবেন কিনা, বা কোনো উদ্যোগ নেবেন কিনা, বা কোনো তদন্ত করবেন কিনা, সেটার ব্যাপারে আমার জানার প্রশ্ন আর কি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির ব্যাংক দখল প্রক্রিয়ার কোনো সুযোগ এই সরকারের অধীনে নাই, কোনো সুযোগ নাই। এবং আমরা কোনো ব্যাংকে রাজনৈতিকভাবে কোনো নিয়োগও দিচ্ছি না। কনসাস ডিসিশন অফ বিএনপি গভর্নমেন্ট, আমরা কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যাংকে দিচ্ছি না, কোনো আর্থিক প্রতিষ্ঠানে দিচ্ছি না, দেওয়ার সুযোগও নাই। এবং বিশেষ করে যে ব্যাংকটির কথা বলেছেন সেই ব্যাংক না, অনেকগুলো ব্যাংকের সমস্যা আছে। সুতরাং এগুলো পরিচালনা পরিষদ, এগুলোর যারা ম্যানেজমেন্টে আছে, এগুলোর সব কিছুর একটা অ্যানালিসিস চলছে এবং সেটা শেষ হলে পরিবর্তনগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2276, মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন হলো, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় তথ্য প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ, উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইসিটি অবকাঠামো উন্নয়নে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক তথ্য প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ, উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ ও কর্মসংস্থানের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন ডিজিটাল সংযোগ স্থাপন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স একতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে পঞ্চম তলায় উপজেলা সেবা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা সেবা এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উপজেলা পর্যায়ে ভবিষ্যতে একটা আধুনিক আইসিটি হাবে পরিণত করবে। উক্ত কেন্দ্রে ডিজিটাল ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে তরুণ তরুণীদের স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স প্রশিক্ষণ সহ আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার কার্যক্রম গ্রহণ করা হবে। একটু আগে আমি বললাম মাননীয় স্পিকার যে মাদকাসক্ত যারা আছে তাদেরকে আমরা ঠিক এইভাবে আমাদের এনগেজ করার চেষ্টা করছি। ফলে উপজেলা পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে। এছাড়া উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে স্টার্ট আপ জোন, প্লাগ অ্যান্ড প্লে জোন প্রভৃতি সুবিধা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক সারা দেশে আগামী 5 বছরের মধ্যে আমরা 1000 জনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা হবে। এছাড়া দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয় বলেছে 1 তালা হতে 5ম তালা সম্পন্ন হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা যেই ইন্টারনেট চালু এবং যে প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে দেখি নাই। তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, কবে নাগাদ চালু হবে এবং মানুষ সুফল কখন হইতে পাওয়া শুরু করবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ইন্টারনেট চালু কিছু হয়েছে, সব উপজেলাগুলিতে এখনও হয়নি। এখনও 5ম তলায় বা 4র্থ তলায় কাজ চলছে, শেষ করতে পারিনি আমরা, বাট কিছু হয়েছে, একদমই যে হয়নি তা নয়। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে প্রত্যেকটি উপজেলায় দেওয়ার চেষ্টা করছি এবং এই কাজ অব্যাহত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সানজিদা ইয়াসমিন, মহিলা আসন 31, রেলিভেন্ট প্রশ্ন করবেন।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়কে বলতে চাই, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশে কতটি মোবাইল সিম কোম্পানির কার্যক্রম চলমান রহিয়াছে? টেলিটক সিমকে ব্যাপক গ্রাহক ব্যবহারকারীর আওতায় নিয়ে আসিবার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মুহূর্তে আমাদের 4টি অপারেটর রয়ে গেছে। আপনারা জানেন টেলিটক, রবি, বাংলালিংক এবং গ্রামীণ। আর আপনার টেলিটককে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। আমরা আরও কিছু টাওয়ার বসাতে হবে আমাদের। আসলে টেলিটককে আপগ্রেড করতে গেলে আমাদের টাকা পয়সা দরকার। আল্লাহ চাই তো আমরা চেষ্টা করছি বাড়ি থেকে ফান্ড এনে টেলিটককে কীভাবে আপগ্রেড করা যায়। কারণ টেলিটককে আপগ্রেড করতে পারলে অন্য যারা অপারেটর রয়ে গেছে তারা একটু কেয়ারফুল থাকবে। তা না হলে আমরা যদি বাজারে না থাকি, টেলিটক বাজারে না থাকলে অন্যান্য অপারেটরগুলি তার ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেবে। যার জন্য টেলিটককে আমাদেরকে বাজারে রাখতেই হবে, সরকারের কাছে রাখতেই হবে। আমরা অনেক সময় শুনি যে টেলিটককে বিক্রি হয়ে যাচ্ছে, বাট সরকারের এমন কোনো এখন এই মুহূর্তে এরকম ইচ্ছে নেই। আমরা আল্লাহ চেয়ে তো খুব শীঘ্রই টেলিটককে আমরা আপগ্রেড করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। নাদিয়া পাঠান, মহিলা আসন 32। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে গ্রাহকরা যদি ব্যাংকে টাকা রাখার পর সেই গচ্ছিত অর্থ চাহিদা মাত্র নির্দিষ্ট চার্জ কর্তনের মাধ্যমে সেই টাকা ফেরত নিতে পারে, তাহলে মোবাইল কোম্পানির কাছে আমরা যারা গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করি এবং ডাটা রিচার্জ করি, সেই অব্যবহৃত ডাটা এবং মোবাইলে সেই টাকা অর্থাৎ রিচার্জকৃত টাকা ব্যবহার করার পর কিংবা ব্যবহার যদি আমি না করি, তাহলে নির্দিষ্ট মেয়াদান্তে সেই টাকাগুলোর কোনো ফেরত আমরা পাই না। অর্থাৎ সেই নির্দিষ্ট মেয়াদে সেই টাকাগুলো যে কোনো উপায়ে মোবাইল কোম্পানিগুলোর হাতে নিয়ে যায়। প্রতারণার এই ফাঁদ থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইটস এ ভেরি রিলেভেন্ট কোশ্চেন্স। অ্যাকচুয়ালি আমরা বিটিএসসির মাধ্যমে আমরা কয়েকবার যারা অপারেটর আছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমরা প্যাকেজ কিনি, 7 দিনের প্যাকেজ বা 15 দিনের প্যাকেজ। দেখা যায় আমার টাকা শেষ হয়নি কিন্তু দিন শেষ হয়ে গেছে, টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়। কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমরা যারা অপারেটর তাদের সাথে কথা বলেছি, আমরা বিটিআরসির সাথে কথা বলেছি, আমাদের রেগুলেটরি কমিশন যেটা আছে। আর তাছাড়া আরেকটা আছে ড্রপ, কল ড্রপ, এটা নিয়েও কথা বলেছি আমরা আরও অধিকতভাবে কথা বলতে হবে, আমাদের অপারেটরের সাথে বসতে হবে। কারণ তাদের কিছু বিজনেস পলিসি আছে যার জন্য অনেক সময় তাদের নানা রকম এক্সকিউজ দেয় তারা যে এই জন্য আমরা করতে পারছি না। আমরা চেষ্টা করছি তাদের চাপের মুখে রাখতে, কারণ আমাদের আজকে মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন এটা আমরাও কনসার্ন। আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব কি করে এই কি বলে এটাকে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। এটা আমরা নিশ্চয়ই আমরা চাপে রাখবো যারা অপারেটর আছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। বলেন, পয়েন্ট অফ অর্ডার। মাইক দেন ওনাকে। ও ইকবাল হাসান মাহমুদকে মাইক দেন। মাননীয় মন্ত্রী। মাইক আসে না স্পিকার? আসছে। মাননীয় স্পিকার, আমরা অতীতে দেখেছি পার্লামেন্ট চালক, চলা অবস্থাতে যদি কোনো সাবেক স্পিকার
ইন্তেকাল করেন, তাহলে পার্লামেন্টে সব কাজ স্থগিত রেখে তার সম্বন্ধে শোক প্রস্তাব এনে বিরোধী দল এবং সরকারি দল উভয় আলোচনা করে সেদিনের জন্য পার্লামেন্টকে আয়োজন করা হয়। এটা জাস্ট ওই স্পিকারকে সম্মান জানানোর জন্য। যেহেতু পার্লামেন্ট চলছে এবং উনি ইন্তেকাল করেছেন এবং উনি দীর্ঘকাল এই পার্লামেন্টের স্পিকার ছিলেন, তাই আমি আপনার কাছে আবেদন করব আর কোনো আলোচনা না করে শোক প্রস্তাবে যেয়ে পার্লামেন্টটাকে অ্যাডজন করেন। ধন্যবাদ আমার স্পিকার। মাননীয় সদস্য, আমার যেটুকু অভিজ্ঞতা, সংসদে বিদ্যমান কোনো সংসদ সদস্য যদি ইন্তেকাল করেন তাহলে সেদিন আর সংসদ বসে না, সাথে সাথে সংসদ কার্যক্রম স্থগিত করা হয়। কর্মরত কোনো স্পিকার আজ পর্যন্ত মারা গিয়েছে বলে আমার জানা নাই, সুতরাং এই প্রশ্নের এই সমস্যার সম্মুখীন বা এই বিষয়ে আগে কখনো হয়নি। যদি এই সংসদে খোদা না খাস্তা কোনো সদস্য এমনকি স্পিকার মারা যায় তাহলে সাথে সাথে সংসদ মুলতবি হয়ে যায়। আজকে যেহেতু একজন প্রাক্তন প্রাক্তন স্পিকার ইন্তেকাল করেছেন, সেই জন্য আমরা সংসদ মুলতবি করি নেই। এ ব্যাপারে আলোচনা করব, আলোচনা করার পরেই আজকে অনেক আগেই সংসদের বাকি কার্যক্রম অনিষ্পন্ন রেখে মুলতবি করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা বিষয়ক সিদ্ধান্ত পরবর্তীকালে জানানো হবে। এখন বিল সম্পর্কে স্থায়ী কমিটি রিপোর্ট উপস্থাপন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান ভোলা ১-কে কার্যপ্রণালী বিধি ২১১ বিধির ১ উপবিধি অনুযায়ী বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬-এর পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দের তারিখের বৈঠকে উত্থাপিত বগুড়া বিশ্ববিদ্যালয়ের বিল ২০২৬ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির ২১১ বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি ৯ জুলাই ২০২৬ তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দালিব রহমান ১১৫ ভোলা সদর, ভোলা ১, মোহাম্মদ আসাদুজ্জামান ৮১ ঝিনাইদহ ১, মোহাম্মদ নওশাদ জামির ১, পঞ্চগড় ১, শাকিলা ফারজানা ৩০৮ মহিলা আসন ৮, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ৬ দিনাজপুর ১, মোহাম্মদ হাসান রাজীব প্রধান ১৬ লালমনিরহাট ১, মোহাম্মদ নাজিবুর রহমান ৬৮ পাবনা ১ এবং আক্তার হোসেন ২২ রংপুর ৪। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমিরুদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করার জন্যে সরকার এবং বিরোধী দলের উভয় পক্ষ থেকে কয়েকজন সদস্য যে তালিকা পেয়েছি সেই অনুযায়ী আহ্বান জানাবো। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, এনসিপি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকবাহু দিন। আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার। আপনি 3 মিনিটে বক্তব্য শেষ করলে ভালো হয়। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকাবহ দিন। আজকে আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার এবং অস্থায়ী একজন রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব তিনি আজকে ভোরে ইন্তেকাল করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছি। তিনি বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং বিশেষত আমরা যারা আইন অঙ্গনের মানুষেরা আছি আমরা তাকে দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি। তিনি রাষ্ট্রীয় দায়িত্বগুলো যখন পালন করেছেন তার পাশাপাশি তিনি কোর্টে যখন প্র্যাকটিস করেছেন তার সেই বিখ্যাত ছাতা, তার বিখ্যাত হ্যাট এবং তার কোর্টে বিচরণ করা দীর্ঘ সময় পর্যন্ত, জীবনের একটা শেষ সময় পর্যন্ত তিনি কোর্টে এসেছেন, এটা যারা আইন অঙ্গনের মানুষেরা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। এবং আজকের এই সংসদে তার একজন যোগ্য সন্তান আমাদের সাথে আছেন। আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমরা চাই এই বাংলাদেশের মানুষেরা যারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তার যে স্বপ্নের আবহ ছিল সেটাকে মিলিয়ে নিয়ে সামনের দিনে আমরা যেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে তার অতীত জীবনের সমস্ত কর্মকাণ্ড এবং তার সমস্ত অনুপ্রেরণাদায়ী যে বক্তব্য এবং তার অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড সব কিছুকে একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ করার মধ্য দিয়ে সামনের দিনে আমরা বাংলাদেশের জন্য আরও ভালো একটা উদাহরণ যদি তৈরি করতে পারি সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। আমরা সামগ্রিকভাবে আজকের এই সংসদ থেকে আমাদের সদ্য প্রয়াত ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং অস্থায়ী সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি, তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জীবনের ভালো জিনিসগুলোকে গ্রহণ করেন এবং ত্রুটি বিচ্ছিতিগুলোকে ক্ষমা করে দেন। সামগ্রিকভাবে আমরা আমাদের বিরোধী দল এবং সরকার দলের পক্ষ থেকেই আজকের এই সংসদে তার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 3 আমি মিনিট প্রথমে সময়। সাবেক স্পিকার, বাংলাদেশ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু শোক প্রকাশ করছি। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং
আইন জগতও যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। তিনি 1 ডিসেম্বর 1931 সালে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে BA অনার্স, MA, পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় LLB ডিগ্রি লাভ করেন। লন্ডনের লিংকন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি লাভ করেন। 27/5/60 সাল তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং 5/2/69 সাল তিনি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস অনুমতি লাভ করেন। তিনি ছাত্র অবস্থায় 1945 সনে ছাত্র থাকাকালীন অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন মাননীয় স্পিকার। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের সমর্থক ছিলেন জীবনের প্রথমে। 1971 সালে হাইকোর্টের আইনজীবীদের গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। আইন পেশায় সুনাম খ্যাতি অর্জন করায় মহান রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 থেকে 81 পর্যন্ত 5 বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাকে পাঠান এবং দল গঠনের প্রথম পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাগো দল গঠন করলে তিনি তাদের যোগ দেন। তিনি জাতীয়বাদী গণতান্ত্রিক জাগ দলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন এবং 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বরের পর্যন্ত তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং 6 এপ্রিল 1981 থেকে 27 নভেম্বর 1981 পর্যন্ত গণপূর্ত নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন এবং 1921 সনের 11 ফেব্রুয়ারি থেকে 20 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় 20 মার্চ 1991 সনে থেকে 28 আগস্ট 1991 পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং 19 সেপ্টেম্বর 91 থেকে 19 মার্চ 96 পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি ষষ্ঠ জাতীয় সংসদে গঠিত স্বল্পকালীন বিপ্লবী সরকারের মন্ত্রিসভার 19 মার্চ 96 থেকে 30 মার্চ 96 পর্যন্ত আইন, বিচার, সংসদীয় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার একটা বর্ণাঢ্য জীবন ছিল। পার্লামেন্ট একদম অভিজ্ঞ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য নাজিবুর রহমান, পাবনা 1। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সময় 3 মিনিট। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর বেঁধে দেয়া সেই অমোঘ বিধান অনুযায়ী আমাদের মুরব্বী, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বারের নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আমাদের কলিগ জনাব নওশাদ জমিরের সম্মানিত পিতা দুনিয়ার সফর শেষ করে তার রবের কাছে ফিরে গিয়েছেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফিরলাহ ওয়ারহাম ওয়াফু আনহু ওয়াআফি ওয়া আকরিম নুজুলাহ ওয়াওয়াসসি মুদখালাহ ওয়াগসিলহু বিমাইন ওয়া সালজিন ওয়া বারদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আমি ওনার শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সবরান জামিলা দান করেন। আল্লাহুম্মা আনজিল আলা আহলি বাইতিহি সাকিনাতা ওয়াল ওয়াকার। মাননীয় স্পিকার, 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী 5ম জাতীয় সংসদে আপনারা যারা এই সংসদকে প্রাণবন্ত করে রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জনাব জমিরুদ্দিন সরকার। সেই সময় গ্যালারি থেকে বিভিন্ন বিতর্ক আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্কে তার বুদ্ধিদীপ্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছিল। 2001 সালে 8ম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন। সেই সময়ে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সেই সময় যেহেতু একটি ফ্যাসিবাদী দল বিরোধী দলের ভূমিকায় ছিল, আমরা দেখেছি তিনি অত্যন্ত যোগ্যতার সাথে শান্তভাবে
সে দায়িত্ব পালন করে গিয়েছিলেন। তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। ৬৬ বছর তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। আমাদের সিনিয়র বলতেন, একজন ব্যারিস্টারকে তার বেশভূষা দেখে বহু দূর থেকে চেনা যায়। এরকম ব্যারিস্টার আমাদের দেশে যদি কয়েকজনের নাম বলা যায়, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হবেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার সেই স্যুটেড বুটেড যে অ্যাটায়ার ছিল, একটি হ্যাট, একটি ছাতা নিয়ে যেভাবে তিনি চলাফেরা করতেন, বহু দূর থেকেই বোঝা যেত তিনি একজন স্বনামধন্য আইনজীবী। তিনি শুধুমাত্র একজন আইনজীবী ছিলেন না, আমাদের আজকের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য শিক্ষা। আজকে আমরা দেখি না, উনি যেভাবে বই লিখেছেন, 12টি বই লিখেছেন, আইনজীবীদের মধ্যে সেই চর্চা, রাজনীতিবিদদের মধ্যে সেই লেখার চর্চাটা কমে গিয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদের জন্য উদাহরণ। মাননীয় স্পিকার, তিনি একজন সৎ সন্তানের বাবা ছিলেন। তার 2 সন্তান আমার পরিচিত, তারা অত্যন্ত ভালো এবং দিনদার, পরহেজগার রূপে আমি দেখেছি তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যখন মারা যান, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কয়টি খোলা থাকে তার মধ্যে একটি হলো সৎ সন্তান। সৎ সন্তানরা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেন, সেটা তখন কবুল। ধন্যবাদ মাননীয় সদস্য। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 3 মিনিট। আমাকে আমাদের একজন দীর্ঘদিনের কর্মী মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মরহুম জমির উদ্দিন সরকার তিনি একজন অত্যন্ত সফল আইনজীবী। তার জীবনে আইনজীবী হিসাবে তিনি একজন সফল আইনজীবী। আমার পূর্বে মাননীয় সংসদ সদস্য বলেছেন, স্যুটেড বুটেড, হ্যাট, ছাতা, এইভাবে বহু দূরে থেকেই বোঝা যেত যে ঢাকা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী জমির উদ্দিন সরকারকে দেখা যাচ্ছে। তিনি একজন সফল আইনজীবী। যারা ওনার কাছে বিচার পাওয়ার জন্য গিয়েছেন, তাদের থেকে শুনেছি যে তিনি অত্যন্ত সিরিয়াসলি তার ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তিনি একজন সফল আইনজীবী। তিনি একজন সফল রাজনীতিবিদ। রাজনীতিবিদ হিসাবে বলতে গেলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে তিনি বিভিন্ন পদে রাজনীতিতে অবদান রেখেছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি অবদান রেখেছেন বিভিন্ন পদে এবং এই পার্লামেন্টে একজন স্পিকার হিসাবে তিনি অবদান রেখেছেন। আজকে যেহেতু সময় নির্ধারিত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করুন। আপনারা সকলে মিলে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের
স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবারের পরিজনকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের সদস্যদের সাথে আমাদের সাথে একজন কলিগ আছেন এখানে, যে তিনিও ব্যারিস্টার নওশের জামির। আমি তাদের সকলের সাফল্য কামনা করি। আমরা তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। আমরা পুনরায় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু আজানের কিছুক্ষণ পরে আজান পড়বে, আপনি 3 মিনিটে শেষ করলে ভালো হয় আর কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার তিনি লিখতেন SIR কে, তো একজন সুটেড বুটেড আপাদমস্তক জেন্টলম্যান, তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন। তাকে 3 পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পায়জামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনো দিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকের এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার নওশাদ জামিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টেই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন। তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী বক্তা মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে একজন মহান ব্যক্তি, যিনি 6 বার এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় গুরুদায়িত্ব পালন করেছেন, যিনি মহান পার্লামেন্টের স্পিকার ছিলেন,
যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আইন অঙ্গনের একজন তারকা আইনজীবী ছিলেন। আজকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সূরা মুলকের 2য় আয়াতটি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সমস্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ তাআলা, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম আমলের অধিকারী। ওহুয়াল আজিজুল গাফুর, যারা স্বয়ং সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে তাদের ব্যাপারে এই মহান সত্তা বড় কঠোর, কিন্তু যারা তার অনুগত হবে আল্লাহ তাদের প্রতি খুবই দয়াপরবশ। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকেই স্মরণ করিয়ে দিয়েছেন যে কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে তৈরি করা হয়নি। উদ্দেশ্য একটাই, ভালো কাজ করা। আর ভালো মানুষের পরিচয় আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমি এই মহান ব্যক্তিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম, বিশেষ করে আমাদের কষ্টের দিনগুলোতে ফেসিবাদী আমলে। আইনের জাতাকলে যখন আমরা পিষ্ট, তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এরকম তো আরও অনেকেই দাঁড়িয়েছেন, কিন্তু তিনি একদিক থেকে ভীষণ ব্যতিক্রম ছিলেন। প্রথমবার থেকে আমরা চেষ্টা করেছি কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিছু ফি দেওয়ার, শেষ পর্যন্ত আমরা এই কাজে সফল হইনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটি আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়। কিন্তু এরপরে তিনি মানুষ, কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তার এই বান্দাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিন, এবং আল্লাহ তাআলা তার এই অনন্ত সফরে নিজেই তার সঙ্গী হিসাবে উত্তম ফেরেশতাদেরকে নিয়োজিত করুন। কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে প্লাবিত করুন, প্রশস্ত করুন। শিলা, বরফ এবং পানি দিয়ে আল্লাহ দৌত করে তাকে বেগুনা করে দিন। তার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় জান্নাতের একটা মায়ার জানালা খুলে দিন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন এবং তার রাজনৈতিক সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা উত্তম সবর করার তৌফিক দান করুন। এই সমস্ত মানুষদের জীবন থেকে আমরাও যেন অনুপ্রাণিত হয়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আমরা একটু পরেই
বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মহান আল্লাহর কাছে তাকে সমঝে দেব। মাটির একটা পর্দা দুনিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সময় মহান আল্লাহ যেন নিজেই তার সঙ্গী হয়ে যান, সেই দোয়া করছি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। এই সংসদে অতীতে যারা স্পিকারের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। এখন যারা জীবিত মৃত আমরা আছি, সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার সুযোগ দিন। একদিন আমাদের জন্য মানুষ পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটাই সফল যে মারা যাওয়ার পরে কিছু মানুষ তার জন্য চোখের পানি দিয়ে তাকে স্মরণ করে। আল্লাহ আমাদের জীবনে সেই সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। মাননীয় স্পিকার, আপনি যে জায়গাটায় যে চেয়ারে বসে আছেন, তিনি এই চেয়ারে ছিলেন। আল্লাহ আপনাকে অসুস্থ রাখুন। আল্লাহ ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালনের তৌফিক দান করুন। মহান দরবারে এই দোয়াগুলা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এলজিআরডি মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার জন্য আজ খুব শোকের দিন। ব্যারিস্টার স্পিকার, সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার সাহেব, তিনি আমার কাছে একজন অত্যন্ত পরম আত্মীয় ছিলেন। রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তিনি পুত্রের মতোই আমাকে স্নেহ করতেন। সেই জন্য তার সম্পর্কে কিছু বলতে গেলে আমি কিছুটা আবেগ আপ্লুত হব, এটাই স্বাভাবিক। খুব অল্প সময়ে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে না। মাননীয় স্পিকার, এই ধরনের মানুষগুলো যারা পৃথিবীতে আসেন অল্প সময়ের জন্যে, যতটুকু সময় থাকেন তারা তাদের অবস্থানটুকু জানিয়ে দিয়ে যান। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব এমন একটা জনপদের মানুষ, যে জনপদটি স্পিকার অত্যন্ত দরিদ্র লোকের বাস, কিন্তু এই মানুষগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়। তারা এখনও তাকে মনে করে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদের অভিভাবক, সেভাবেই তারা তাকে চেনে। কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষের অতি প্রিয় এই মানুষটি শুধু উত্তরবঙ্গের ওই সুদূর উত্তরে নয়, এই ঢাকাতেও কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন মাননীয় স্পিকার। তার সারা জীবনে তিনি যখন যেখানে কাজ করেছেন পরম নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার নীতির প্রতি তিনি আকৃষ্ট হয়ে প্রথমে জাগদল এবং তারপরে তিনি বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দলে যোগ দেন। একটা প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ছিলেন এবং বারবার তিনি তার নেতৃত্বে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার তিনি মন্ত্রী ছিলেন মাননীয় স্পিকার। এই মানুষগুলো অত্যন্ত সঠিকভাবে আমাদের ব্যারিস্টার খোকন বলেছেন যে এরা নিজেরা এক একটি প্রতিষ্ঠান। আইনের ক্ষেত্রেই তিনি একটি প্রতিষ্ঠান। আইনের প্রতি তার যে আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি মাননীয় স্পিকার। কতগুলো বিষয়ে তিনি একেবারে আপোষহীন ছিলেন। সেই বিষয়গুলো ছিল যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। অন্যদিকে আইনের ক্ষেত্রেও তিনি একইভাবে ছিলেন। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি
অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। আমাদের সকলের কাছে তিনি অনুসরণীয়। আজকে যখন আমার খুব কষ্ট হচ্ছে, গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব, তাকে আমি ফোন করেছিলাম, খবর পেলাম যখন যে তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানেন একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি মাননীয় স্পিকার, ভোর 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। আজকে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। এই পার্লামেন্টে তার অনেক স্মৃতি, এই পার্লামেন্টে অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন যাদের চাকরি হয়েছিল তার সময়। তা দেখা হলেই বলে যে স্যার ব্যারিস্টার জমির সরকারের হাতে আমাকে চাকরি দিয়েছেন। এটা সবাই তারা আমাকে এটা বলেন, অনেক সময় বলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটিতে তাকে স্থান দেন। তার 3 সন্তান, 3টি আইনের ছাত্র। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে, তিনি আইনের কাজ করেন, কাজ করছেন। ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের সহকর্মী, তিনিও সুপ্রিম কোর্টে কাজ করছেন। তার ছোট ছেলে নওফেল, তিনিও আইনেরই ছাত্র। অর্থাৎ আইনের প্রতি তার যে ভালোবাসা, এটা ছিল তার আন্তরিক। সন্তানদেরকে তিনি সেভাবেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এই জাতীয় জীবনে যখন তাকে আমাদের খুব বেশি দরকার ছিল, আরেকটি বিষয় না বললে অন্যায় হবে যে তিনি তার দলের প্রতি যে আনুগত্য, রাজনীতির প্রতি যে আনুগত্য, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। আমি তার কাছে মাঝে মাঝেই যেতাম, তার কাছে পরামর্শ নিতাম। শেষের দিকে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পার্লামেন্ট আমাদের শ্রেণী কমিটির মিটিংয়ে আসতেন, সেই মিটিংয়েও তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়ে যে যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া কারাগারে 18 নির্বাচনের আগে, আমরা তখন অনুমতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে কারাগারের মধ্যে। সেখানে তিনি আমাদেরকে, ম্যাডাম জিয়া ব্যারিস্টার জমিদের সরকারকে এসে বলেছিলেন যে আপনি তো গণতন্ত্রের মানুষ, গণতন্ত্র যেন টিকে থাকে, গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা যেতে পারি, সেই কথাটা সবাইকে বলবেন এবং সেভাবে এগিয়ে চলবেন। তিনি সে চেষ্টাই করেছেন। শেষ পর্যন্ত তিনি সেই গণতন্ত্রের পথেই চলার চেষ্টা করেছেন। আমি সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেস্ট নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই ক্ষমতা দেন যেন তারা এই শোক সহ্য করতে পারে। এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমিও কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম। আপনাদের ওখানে বসেই এই চেয়ার থেকে তিনি যখন অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনতে পাইনি। জাতি এক মহান সন্তানকে হারালো।
গতরাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে দেখতে গিয়েছিলেন। আমি প্ল্যান করেছিলাম যে আজকে সকালে তাকে দেখতে যাব, কিন্তু সেই সুযোগ থেকে দুর্ভাগ্যবশত বঞ্চিত হয়েছে। আল্লাহর ইচ্ছাই সবসময় আমরা মেনে নিতে বাধ্য। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দর প্রতি গভীর শোক জানাই এবং আল্লাহর কাছে কামনা করি এই শোক সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। এখন আমি সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। নীরবতা পালন শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهلك، وافعل بنا خير كما أنت شأنك. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم، لا إله إلا أنت سبحانك، لا حول ولا قوة إلا بالله، لا ملجأ ولا منجا من الله إلا إليك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب اغفر وارحم أنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ, আমরা এখানে কতিপয় গুনাহগার, আল্লাহ একটা দেশের তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে পবিত্র সংসদ এখানে যারা দাঁড়িয়েছে সবাই জনপ্রতিনিধি মালিক। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এই সংসদের প্রথম থেকে আজ পর্যন্ত আল্লাহ যে সমস্ত মেহমানরা জনপ্রতিনিধি হয়ে এখানে আসছিলেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের কাছ থেকে বেগম খালেদা জিয়া, যাকে পেয়েও মালিক সংসদে আমরা তাকে পাই নাই। আল্লাহ, আমাদের সবার আমিনের গুণে তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা এখানে সবাই মজলুম, কেউ না কেউ এমন কোনো ব্যক্তি নাই যারা কষ্ট করে এই জায়গায় আসে নাই। যাদের দ্বারা কষ্ট পাইছে মালিক, তাদেরকে তুমি শাস্তির আওতায় এনে দাও মালিক। আমরা যেন আল্লাহ জনপ্রতিনিধি হয়ে সবাইকে সেবা করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুতি নিয়ে মানুষ সেবার কারিগর হিসেবে তুমি আমাদেরকে প্রস্তুতি করার তৌফিক দান করে দাও। কাজ করে এই সংসদের সংসদ নেতা আল্লাহ, বাবা মা ভাই হারিয়ে এই জায়গায় দায়িত্ব নিয়েছে, এই দেশের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাকে তুমি কামিয়াব করে দাও। আল্লাহ, তুমি আমাদের সবার
এই দোয়ার উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। এই সংসদে যারা যেভাবে আল্লাহ নির্যাতিত হয়েছে, যাদের হাহাকার তোমার আসমানের জমিনে থেকে তোমার আরশে আজিমে গিয়েছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দিলেন নেক মাকসাদগুলোকে আল্লাহ আপনি পুরা করে দাও। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমরাও একদিন আল্লাহ কবরবাসী হয়ে যাব। কবরে যাইবার আগে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। পাপকে ঘৃণা করার অন্তর আপনি তৈরি করে দেন মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ঈমান। আল্লাহ আমাদেরকে তুমি এমনই ভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন যেভাবে মানুষ আমাদের প্রতি খুশি থাকে মালিক। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবাদ দাওয়াতাল মুস্তাররিন রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা আনতা তারহামনি ওয়া রাহমনি। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিনের কার্যসূচির অন্যান্য সকল কার্যক্রম স্থগিত রাখা হলো। মরহুমের